হ্যালো, ওয়েলকাম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকের আমাদের টপিক ইকোনমিক্সের একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইনফ্লেশন। লাস্টে আমি মনে হয় জিডিপি নিয়ে এটা ডিসকাস করেছিলাম লাস্ট ভিডিওতে। তো জিডিপির পরে যেটা ইম্পর্টেন্ট টপিক আমার মনে হলো সেটা হচ্ছে ইনফ্লেশন, কারণ ইনফ্লেশন থেকে ইউপিএসসিতে বারবার কোয়েশ্চেন আসে এবং এসএসসি সিজিএল বা এই ধরনের ছোটোখাটো এক্সামগুলোতে ইনফ্লেশন থেকে মোটামুটি কিছু কিছু কোয়েশ্চেন আসছে আমি দেখছি। তো ইনফ্লেশন ব্যাপারটাকে, আর ইনফ্লেশন জিনিসটা ঠিক অনেকটা একটু বোঝার বিষয় আছে। ইনফ্লেশন জিনিসটা অনেকে বুঝতে পারে না, ঠিক জিনিসটা কীরকম। অনেকে ভাবে দাম বাড়া মানেই হচ্ছে ইনফ্লেশন, কিন্তু অ্যাকচুয়ালি সেই জিনিসটা নয়। জিনিসটা কীরকম, ধরো আজকে আমি হঠাৎ করে বাজারে গিয়ে দেখলাম লিচুর দাম 250 টাকা কিলো। তো আমি এই দামটা শুনে এসে যখন বাড়িতে ডিসকাস করলাম, তখন বললো যে এত দাম বেড়ে গেছে, এত দাম বেড়ে গেছে, তার মানে হয়তো ইনফ্লেশন, মূল্য বৃদ্ধি হয়েছে। মূল্য বৃদ্ধি হয়েছে, মূল্য বৃদ্ধি আর মুদ্রাস্ফীতি এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে হবে। মূল্য বৃদ্ধি কোনো জিনিসের কোনো সময় হঠাৎ করে হতেই পারে। যেমন আমি কারণ জিজ্ঞেস করতেই সে বলল যে এবছর লিচুর ফলনটা কম, তাই এই বছরে লিচুর দামটা বেশি। কিন্তু সেই তুলনায় অন্য সব জিনিসের দাম কিন্তু অতটা বাড়েনি যতটা একটা প্রোডাক্টের দাম বেড়েছে। তো এই মূল্য বৃদ্ধিটাকেই যদি আমি ইনফ্লেশন বলে ধরি, তাহলে জিনিসটা একটু জিনিসটা হয়ে যাবে, গোলমেলে হয়ে যাবে। তো সুতরাং মূল্য বৃদ্ধি, কোনো প্রোডাক্টের মূল্য বৃদ্ধি আর মানে প্রাইস হাইকিং, আর মুদ্রাস্ফীতি মানে ইনফ্লেশন, এই দুটো জিনিসের মধ্যে তফাৎটা বুঝতে হবে। কোনো জিনিসের হঠাৎ করে মূল্য বাড়লো এই দাম বেড়ে গেল মানেই সেটা মুদ্রাস্ফীতি হতে পারে না। মুদ্রাস্ফীতি মানে কনস্ট্যান্টলি কোনো জিনিসের দাম বাড়তে থাকতে হবে, কনস্ট্যান্টলি ওভার দ্য টাইম ফর আ কনস্ট্যান্ট পিরিয়ড, কনসিস্টেন্টলি কোনো জিনিসের যখন দাম বাড়ে, জেনারেল প্রাইস যখন বাড়ে তখন, এবং সব জিনিসের দামই বাড়ছে, শুধুমাত্র এরকম নয় যে বাজারে শুধু আলুর দাম বেড়েছে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন সময় গিয়ে দেখি, যেমন এখন যদি আমি ফুলকপি কিনতে যাই বাজারে বা বাঁধাকপি কিনতে যাই, তাহলে অবশ্যই দাম বেশি হবে, কারণ এখনকার সময় জিনিস সেটা নয়, তো অবশ্যই দাম বেশি হবে সেটা। তার মানে মূল্য বৃদ্ধি না, তার মানে মূল্য বৃদ্ধি নয়। মূল্য বৃদ্ধি হচ্ছে যে সময় যে জিনিস এবং একটা জিনিসের, একটা প্রোডাক্টের কনস্ট্যান্টলি কিছু পিরিয়ড ধরে সমানে দাম বাড়ছে, তখন তাকে আমরা বলি মুদ্রাস্ফীতি। এটাই হচ্ছে ইনফ্লেশন। এই জায়গাটাতেই গন্ডগোল আছে। সাধারণ মানুষেরও এই জায়গাটাতে বোঝার একটু মানে বিকল্পভাবে বুঝতে হবে যে মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধি আর মুদ্রাস্ফীতি জিনিসটা কি, দুটো আলাদা আলাদা জিনিস। মুদ্রাস্ফীতি তার মানে কি বললাম, মুদ্রাস্ফীতিটা ভালো করে বোঝো। মুদ্রাস্ফীতি মানে হচ্ছে যখন কোনো জিনিসের দাম কনস্ট্যান্টলি ওভার আ পিরিয়ড কনসিস্টেন্টলি বাড়তে থাকে, তখন সেই জিনিসকে আমরা বলি মুদ্রাস্ফীতি, বা সেই দাম বাড়াটাকেই আমরা বলি মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। এই মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন কয়েকটা কারণে হয়। সেই কারণগুলো কি কি না, সেই কারণগুলো যদি আমি এই যে উদাহরণটা দিলাম সেই উদাহরণ দিয়েই যদি আমি বলি যে কারণটা কি, যেমন লিচুর দাম বেড়েছে, তার মানে কি, লিচুর দাম বেড়েছে তার মানে ডিমান্ড আছে মার্কেটে, সাপ্লাই কম। ওই যে বললো, ওই যে দোকানদারটা বললো, একদম বেসিক ভাষায় যদি আমি বলি, দোকানদারটা বললো এবারে লিচুর ফলন কম, তাই বাজারে লিচু নেই এবং লিচুর দামটাও বেশি। তাহলে যদি আমি এই সূত্র ধরেই এগোই, তাহলে জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে, তাহলে যখনই কোনো জিনিসের প্রোডাকশন কম হবে বা সাপ্লাই কম থাকবে মার্কেটে, এবং সেই জিনিসটা ডিমান্ড কিন্তু থেকেই যাচ্ছে, তো সেই সিচুয়েশনে ইনফ্লেশনের একটা সিচুয়েশন কিন্তু অ্যারাইজ হয়। তখন সেই সিচুয়েশনটাকে আমরা কি বলি, আমরা বলি যে সেইটা কিসের জন্য হয় না, সেটা হয়, আমরা তখন বলি তাকে ডিমান্ড পুল ইনফ্লেশন। তখন আমরা কি বলি, ডিমান্ড পুল ইনফ্লেশন। একদম সহজ ভাষায়, যখন কোনো জিনিসের সাপ্লাই কম থাকে মানে প্রোডাকশন কম হয়, এবং তার ডিমান্ডটা বাড়তেই থাকে, মানে অ্যাকচুয়ালি ডিমান্ড তো বাড়তেই থাকবে। ধরো লাইক ফুড আর্টিকেল, কোন কোন জিনিসের ডিমান্ড সবসময় থাকে, মানে মেজারেবল কোন কোন জিনিসের এবং কোন কোন জিনিসের মেজারেবল নয়, আমি সবই আসবো, কিন্তু তার ফার্স্টেই একটু বলে রাখি, যেমন ফুড আইটেম যদি আমি ধরি, ফুড আইটেমের ডিমান্ড কোনো সময় কমবে না। যতই সাপ্লাই কম থাকুক না কেন বা যতই দাম বাড়ুক না কেন, কেউ
মানে যেগুলো ফুড আইটেম, মানে আমাদের বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো দরকার হয়, খাদ্যদ্রব্য, যদি আমি ফুড আইটেমসের উপরেই যাই, তাহলে সেই ফুড আইটেমসগুলো দাম কিন্তু কোনোভাবেই কমছে না, মানে দাম এই ডিমান্ড কিন্তু কোনোভাবেই কমছে না, ডিমান্ড কমছে না। এবং কিন্তু যদি সাপ্লাই কমে যায় বা প্রোডাকশন কম হয়, ধরো ওভার দ্য পিরিয়ড ভারতবর্ষে, ইন্ডিয়াতে মানে ধানের প্রোডাকশন কম হচ্ছে, তার ফলে কি হবে, তার ফলে ধান থেকে যে চাল হয় বা গমের প্রোডাকশন, হুইটের প্রোডাকশন কম হচ্ছে, তার ফলে কি ওভার দ্য পিরিয়ড একটা ডিমান্ড কিন্তু বাড়তে থাকবে, এবং এই ডিমান্ড যেহেতু বাড়ছে, সেই কয়েকটা বছর ধরে যেহেতু প্রোডাকশন কম, এবং তার তুলনায় বা প্রোডাকশন হয়তো একই থাকছে কিন্তু তার তুলনায় ডিমান্ড বাড়ছে, কারণ পপুলেশন বৃদ্ধি হচ্ছে, পপুলেশন বাড়ছে, পপুলেশন বাড়ার ফলে ডিমান্ডও বাড়ছে। আগে যদি যে প্রোডাকশন হতো সারা ভারতবর্ষে, সেই প্রোডাকশনে যদি আগে 100 কোটি লোক খেত, এখন সেই প্রোডাকশনই 140 কোটি লোক খাচ্ছে। তো সুতরাং কি হচ্ছে, সেই প্রোডাকশন অনুযায়ী 140 কোটি লোকের ডিমান্ড ফুলফিল হচ্ছে না। তো সেই ফুলফিল না হওয়ার ফলে এইখানে একটা জিনিসের দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। দাম কেন বৃদ্ধি পাচ্ছে? কারণ আমি দোকানে যাচ্ছি, আমি বেশি দাম দিয়ে জিনিসটা কিনছি, যাতে অন্য কেউ কিনতে না পারে। আমার কাছে পয়সা আছে, আমি বেশি দাম দিয়ে জিনিসটা কিনছি, যাতে অন্য কেউ না কিনতে পারে, কারণ জিনিসটা তো স্বল্প মূল্যে। ধরো 100 জন লোক রয়েছে, তার মধ্যে একটা জিনিস এমন একটা জায়গায় রয়েছে যে সে 50 জনকে দেওয়া যাবে আর 50 জনকে দেওয়া যাবে না। তো যে 50 জনের কাছে, যে 50 জন ওয়েলদি পার্সন, যে 50 জনের কাছে পয়সা বেশি রয়েছে, সেই 50 জনই সেটা অ্যাভেল করতে পারবে, বাদ বাকি লোক অ্যাভেল করতে পারবে না। এটাই স্বাভাবিক নিয়ম, এটাই ইকোনমিক্সের স্বাভাবিক ল, ডিমান্ডেরও স্বাভাবিক ল এটাই। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে মূল্যবৃদ্ধি হতে থাকে, এবং তখন সেই কারণে ইনফ্লেশন কিন্তু হয়। এই ইনফ্লেশনটাকে আমরা বলি ডিমান্ড পুল ইনফ্লেশন। আরেক ধরনের ইনফ্লেশন আছে, সেটাকে আমরা বলি কস্ট পুশ ইনফ্লেশন। কি বলি? কস্ট পুশ ইনফ্লেশন। কস্ট পুশ ইনফ্লেশন। এই ধরনের ইনফ্লেশনটা কি? এই ধরনের ইনফ্লেশনটা হচ্ছে যখন কোনো প্রোডাকশনের মূল্য বৃদ্ধি হয়, তার ইনপুট কস্ট বেড়ে যায়। ইনপুট কস্ট কথাটার মানেটা কি? ইনপুট কস্টটাকে আমরা ইনপুট কস্ট, আমি এখানে বললাম ইনপুট কস্ট, কেউ বলছে ফ্যাক্টর কস্ট, কেউ বলছে ফ্যাক্টর কস্ট। সেই জিনিসগুলো কি কি? না, ফ্যাক্টর কস্ট বা ইনপুট কস্ট হচ্ছে কোনো একটা জিনিস তৈরি করতে গেলে যে যে জিনিসগুলো সেখানে দরকার হয়। যেমন আমি একটা পেন তৈরি করতে যাচ্ছি, এই পেন তৈরি করতে গেলে পেনের জন্য কি কি জিনিস দরকার হবে? পেনের জন্য দরকার হবে তার র মেটেরিয়ালস, মানে প্লাস্টিক দরকার হবে, যদি প্লাস্টিকের পেন হয়, ইউজ অ্যান্ড থ্রোই আমি ধরলাম, তো প্লাস্টিক দরকার হবে, তার ইঙ্কের প্রয়োজন হবে, এবং যারা এই জিনিসটা বানাচ্ছে তাদের মজুরি দিতে হবে। তাদেরকে কি দিতে হবে? মজুরি, মানে শ্রম দিতে হবে, তাদের যেটা পারিশ্রমিক সেটা দিতে হবে। তো এই তিনটে জিনিসের যে কোনো একটার যদি দাম বৃদ্ধি পায়, তাহলে কি হবে? এই পেনের দাম বৃদ্ধি পাবে, মূল্য বৃদ্ধি পাবে। এবং এই মূল্য বৃদ্ধিটা যদি এই জিনিসের দাম বৃদ্ধি পেতেই থাকে কনস্ট্যান্টলি, ওই যে বললাম ওভার দ্য পিরিয়ড কনসিস্টেন্টলি যদি দাম বৃদ্ধি পেতে থাকে এইসব জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিসের, তাহলে এই জিনিসের দাম বাড়তেই থাকবে, ঊর্ধ্বমুখী হবে, সবসময় ঊর্ধ্বমুখী হবে। এবং সেই জায়গাটাকে আমরা তখন কি হবে, জিনিসের দামটাও বেড়ে যাবে, এবং দাম বাড়ার ফলে কি হবে, একটা ইনফ্লেশনের সিচুয়েশন তৈরি হবে, মানে মুদ্রাস্ফীতি। তখন সেই সিচুয়েশনটাকে আমরা বলবো মুদ্রাস্ফীতি। কারণ কি? ওই জিনিসটা তো দাম বেড়ে গেছে এবং বাড়তেই থাকছে। তো এই দুটো কারণে নর্মালি আমরা দেখি ইনফ্লেশন হয়। এবার কিরকম ধরনের, কত রকমের ইনফ্লেশন আমরা দেখতে পারি, কত ধরনের ইনফ্লেশন হয়, বেসিক্যালি কি কি ধরনের ইনফ্লেশন হয়? ইনফ্লেশন অনেক রকমের হতে পারে। স্লোলি ইনফ্লেশন হয়, একটু বেশি ওয়েতে ইনফ্লেশন, মানে বড়ভাবে ইনফ্লেশন হয়, তাহলে স্লোলি যে ইনফ্লেশন হয় তাকে আমরা বলি লো ইনফ্লেশন। কি বলি? লো ইনফ্লেশন। মানে অল্প দাম স্বাভাবিকভাবে অল্প রকমভাবে বৃদ্ধি পাচ্ছে। মানে কি রকম? এই ইনফ্লেশনটা সবসময় যেগুলো কোয়েশ্চেন আসে, সেই কোয়েশ্চেনের লেভেল অনুযায়ী যদি আমি বলি, তাহলে কিরকম হয় না, ওয়ান ডিজিট ইনফ্লেশন রেটের বৃদ্ধি পাচ্ছে। মানে ধরো আমার সারা বছরে ওভার দ্য ইয়ার কোনো একটা জিনিসের দাম 2.5% হলো কোনো একটা সময়, তারপরে 2.6 হচ্ছে, তারপর 2.8 হচ্ছে, এরকম ধীরে 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 জিনিসটার দাম বাড়ছে, তখন সেটাকে আমরা বলি লো ইনফ্লেশন। এর আরেকটা নামও আছে, কোয়েশ্চেন আসে মাঝে মাঝে, সেটাকে আমরা বলি ক্রিপিং ইনফ্লেশন। এটাকেই বলা হয় ক্রিপিং ইনফ্লেশন। কোয়েশ্চেনে আমি দেখেছি ক্রিপিং ইনফ্লেশন কি।
ক্রিপিং ইনফ্লেশন হচ্ছে লো ইনফ্লেশন, মানে যখন কোনো জিনিসের দাম ওভার দ্য পিরিয়ড যদি ধীরে ধীরে বাড়ে তখন সেটাকে আমরা বলি লো ইনফ্লেশন। তারপরে কি, তারপরে আরেকটা হচ্ছে, এরপরে আসে গ্যালোপিং ইনফ্লেশন। কি বলে? গ্যালোপিং ইনফ্লেশন। গ্যালোপিং ইনফ্লেশন, এই গ্যালোপিং ইনফ্লেশন মানে হচ্ছে খানিকটা, গ্যালোপিং কথার অর্থ কি? গ্যালোপিং কথার অর্থ এই যে গ্যালোপিং ট্রেন বলে না, মানে কিছু কিছু জায়গায় মাঝখানে কোনো কোনো স্টেশনে থামবে না, তার মানে হচ্ছে গ্যালোপিং, ঘোড়ার লাফ। ঘোড়া কিন্তু আস্তে আস্তে চলে না, অন্য প্রাণীদের মতো ঘোড়া লাফিয়ে লাফিয়ে চলে, গ্যালপ করে চলে। তার মানেটা কি? বা ট্রেনের কথাই যদি আমি ধরি, সব থেকে ইজি এক্সাম্পল ট্রেন। ট্রেন গ্যালোপিং ট্রেন কোনগুলোকে বলে? মানে ধরো এই স্টেশনে দাঁড়াচ্ছে, মাঝখানে 3-4টে স্টেশনে দাঁড়াবে না, আবার পরের স্টেশনে গিয়ে দাঁড়াবে। তো তার মানেটা কি হচ্ছে? এটা একটু বেশি তাড়াতাড়ি, ইনফ্লেশনটার রেটটা একটু বেশি হবে। ইনফ্লেশনের রেটটা একটু বেশি হবে। কিরকম বেশি হবে? না 2 ডিজিট থেকে 3 ডিজিটে চলে যাবে, 2 ডিজিট থেকে 3 ডিজিটে চলে যাবে ইনফ্লেশন রেট। মানে ধরো ইনফ্লেশন রেট ছিল 6%, সেখান থেকে হঠাৎ করে বেড়ে হয়ে গেল 20% 6 মাসের মধ্যে। আবার আরো নেক্সট 3 মান্থের মধ্যে সেটা চলে গেল 120%। তো সিঙ্গেল ডিজিট থেকে ডবল ডিজিট, ডবল ডিজিট থেকে ট্রিপল ডিজিট, এইরকম ভাবে চলে যায়। এটা কোন সময় হয়েছিল? এটা হয়েছিল, এটা 1970 আর 1980-র ওই সময়টাতে ল্যাটিন আমেরিকার কিছু কান্ট্রি, আর্জেন্টিনা, চিলি, ব্রাজিল, এই ধরনের কিছু কান্ট্রিতে কোনো একটা সময় এই যে ইনফ্লেশনটা না, এই ইনফ্লেশনটা 50% থেকে শুরু করে 700% পর্যন্ত গিয়ে ঠেকেছিল। মানে বুঝতে পারছো কিরকম ভাবে গ্যালপ করছে? 50%-এর থেকে ডাইরেক্ট চলে যাচ্ছে 700%-এর কাছাকাছি, মানে 50, তারপরে হয়ে যাচ্ছে 300, তারপরে 400, 700, এরকম ভাবে এইরকম জায়গায় পৌঁছে গেছিল ইনফ্লেশন সেই সময় ওই কান্ট্রিগুলোতে। তখন সেই জায়গাটাকে আমরা বলি গ্যালোপিং ইনফ্লেশন। তারপর কি? তারপর স্যার কি আসছে? তারপর আসছে হচ্ছে আমাদের, এরপর আসছে হাইপার ইনফ্লেশন। তারপর কি আসে? হাইপার ইনফ্লেশন। হাইপার ইনফ্লেশন। হাইপার ইনফ্লেশনে কি বলছে? হাইপার ইনফ্লেশন আরো খতরনাক। হাইপার ইনফ্লেশন এইরকম মাত্রায় বাড়ে যে মাত্রাটা মানে মাত্রাহীন, সীমাহীন ভাবে বাড়ে। মানে কোনো কোনো প্রোডাক্টের ইনফ্লেশন এমন জায়গায় পৌঁছে যায় যে মিলিয়ন, বিলিয়ন এরকম জায়গায় পৌঁছে যায়। সাপোজ জার্মানিতে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, তারপরে জার্মানির প্রোডাক্টের দাম, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে আর পরে মুদ্রাস্ফীতির হার কিরকম বেড়েছিল জানো? 36 বিলিয়ন টাইমস দাম বেড়ে গেছিল। মানে বুঝতে পারছো কত পার্সেন্টেজ দাম বেড়েছে? 36 বিলিয়ন দাম বেড়ে গেছিল দ্রব্যমূল্যের। তো এইগুলোকে বলে হাইপার ইনফ্লেশন। এটা সব সময় হয় না। কিছুদিন আগে পর্যন্ত আমরা ভেনেজুয়েলাতে দেখেছি। ভেনেজুয়েলাতে 2021 সালে 1588%-এর কাছাকাছি রেট ছিল। 1588%-এর কাছাকাছি। এই তথ্যগুলো যদিও আসবে না এক্সামে, তাও বলে রাখছি, 1588%-এর কাছাকাছি চলে গেছিল হাইপার ইনফ্লেশন। তখন সেই রকম সিচুয়েশনে হাইপার ইনফ্লেশন ছিল। তারপরে আস্তে আস্তে এখন নর্মালি 2024 সালে তাদের ইনফ্লেশন রেট কিছুটা কমে গিয়ে 29% কি 30%-এর কাছাকাছি এসে দাঁড়িয়েছে, তারা দাঁড় করিয়েছে। 24 থেকে 30%-এর কাছাকাছি এসে তারা দাঁড় করিয়েছে। ইভেন এখন আমরা দেখছি পাকিস্তানের অবস্থা ঠিক সেরকমই। আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান, মানে আমাদের শত্রু দেশ পাকিস্তান, তাদের অবস্থাও সেই একই অবস্থা, সেখানেও এইরকম পজিশনে দাঁড়িয়ে রয়েছে ইনফ্লেশন রেট। তো এটাকেই আমরা বলি হাইপার ইনফ্লেশন। এরপর আসে আমাদের বটলনেক ইনফ্লেশন। বটলনেক ইনফ্লেশনটা কি? বটলনেক ইনফ্লেশনটা হচ্ছে এই যে ডিমান্ড পুল ইনফ্লেশনটার কথাটা বলেছিলাম না, যার ডিমান্ড বাড়ছে কিন্তু সাপ্লাই নেই, এইটা এখানে কাজ করে না। এখানে কি? এখানে ডিমান্ডটা সেম থাকে, ডিমান্ড সেম, ডিমান্ড কোনো প্রোডাক্টের ডিমান্ড বাড়েনি, ডিমান্ড সমান সমান রয়েছে, কিন্তু প্রোডাকশন নেই। সেই তুলনায় প্রোডাকশন করতে পারছে না, প্রোডাকশন হচ্ছে না, যে কোনো কারণেই হোক প্রোডাকশন হচ্ছে না বা প্রোডাকশন করতে পারছে না, যে কারণেই হোক প্রোডাকশন বন্ধ রয়েছে।
এই ধরনের সিচুয়েশনটাকে আমরা বলি বটলনেক ইনফ্লেশন। আরেকটা হচ্ছে কোর ইনফ্লেশন, এটা খুব সীমিত। কোর ইনফ্লেশনটা খুবই সীমিত সময়ের জন্য বা সীমিত জায়গায় হয়, বিশেষ করে ইউনাইটেড স্টেটস বা এই ধরনের জায়গাতে। আমাদের ইন্ডিয়াতে মাঝে একবার দুবার আমরা এইটাকে ফেস করেছিলাম। তো কোর ইনফ্লেশনটা কি? কোর ইনফ্লেশনে কিছুই না, কোর ইনফ্লেশনে কোনো কোনো জিনিসকে ইনক্লুড করা হয়, কিছু কিছু জিনিসকে এক্সক্লুড করে দেওয়া হয়। মানে কি রকম, ধরো কিছু কিছু প্রোডাক্টের দাম বাড়ছে, সেটাকে বাইরে করে দিলাম, আর কিছু কিছু প্রোডাক্টের দাম বাড়ছে না, সেটাকে এক জায়গায় রাখলাম, এই দুটোকে আলাদা করে দিলাম। সাপোজ ফুড আইটেমসের দাম বাড়ছে না, নর্মালি এটা ফুড আইটেমসের উপরই করা হয়, কোর ইনফ্লেশন দেখা হয় ফুড আইটেমসের উপর। ফুড আইটেমসের দাম বাড়ছে না, তখন আমরা ধরে নেবো যে না, ইনফ্লেশন রেট বাড়ছে না, ইনফ্লেশন নেই, আমাদের কান্ট্রিতে ইনফ্লেশন নেই, ইনফ্লেশন রেট হাই নয়। কিন্তু অন্য মেটেরিয়ালস, যেমন বিল্ডিং মেটেরিয়াল, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস, বিল্ডিং মেটেরিয়ালস বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস হলো, বা অন্য কোনো প্রোডাক্টস হলো, টেক্সটাইল হলো, সেই সব জিনিসের দাম বাড়ছে, বাট ফুড আইটেমের দাম বাড়ছে না। তখন আমরা সেই জায়গাটাকে আমরা তখন বলি যে কোর ইনফ্লেশন, এইখানটাতে বলা হয় কোর ইনফ্লেশন। তো এই 5 রকমের ইনফ্লেশন মোটামুটি আমরা দেখতে পারি নর্মালি। তাছাড়া এদেরকে এবার এবার আসি, এদেরকে মেজার করব কি করে? ইনফ্লেশনকে মেজার কি করা যায়? হ্যাঁ, করা যায়। কিভাবে মেজার করে? মেজার করারও ঠিক একই উপায়, ওই সেম জিনিস, যেটা কারণ সেই কারণ দিয়েই, মানে বিষে বিষক্ষয়ের মতো, যেটা কারণ সেই কারণটা দিয়েই আমরা মেজার করি। কিরকম মেজার করতে পারি না, ডিমান্ড সাইড মেজার, ডিমান্ড সাইড মেজার করি মাঝে মাঝে আমরা, ডিমান্ড সাইড মেজার করি। ডিমান্ড সাইড মেজার কিরকম না, কনজামশনকে কমাতে হবে, ডিমান্ড সাইড মেজার একটাই, কনজামশন কমাতে হবে, কারণ সাপ্লাই নেই, যেহেতু সাপ্লাই নেই সেহেতু কনজামশন যদি আমরা কমাতে পারি, তাহলে সেখানে আমরা এই ধরনের এই জায়গাতে আমরা কিন্তু কমাতে পারলে ইনফ্লেশন রেট কমে যাবে। কিন্তু এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ ডিমান্ড সাইড যে মেজারমেন্ট, সেই মেজারমেন্টটা ফুড আইটেমসের ক্ষেত্রে একদমই অ্যাপ্লিকেবল হয় না, কারণ ফুডের ডিমান্ড কমানো যাবে না। যাদের যতটুকু খাদ্যদ্রব্য দরকার, যাদের যেটুকু সারা পুরো ফ্যামিলির জন্য যতটুকু দরকার, ততটুকু তারা নেবেই। অন্য জায়গায় কমানো যেতে পারে, যেমন বললাম ইন্ডাস্ট্রিয়াল গুডসে কমানো যেতে পারে, বিল্ডিং মেটেরিয়াল কমানো যেতে পারে, সেখানে কমানো যেতে পারে। কিন্তু গভর্নমেন্ট এটা কোনোদিন বলতে পারে না যে কনজামশন তুমি কম খাও। কাউকে কি বলতে পারবে কি তুমি কম খাও? মানে মেজার কারা করবে? মেজার নিশ্চয়ই গভর্নমেন্টকেই করতে হবে মেজার। তো গভর্নমেন্ট কোনো ফ্যামিলিকে বলতে পারবে যে তোমরা কম খাও কারণ আমার প্রোডাকশন কম রয়েছে? হয় না, ঠিক আছে। তো তো সেই কারণে ডিমান্ড সাইড মেজারের ক্ষেত্রে আমরা ফুড আইটেমসের ক্ষেত্রে একটা প্রবলেম কিন্তু দেখতে পাই, যে এইখানে আমাদের কমাতে পারি না। এবার যদি আমরা সাপ্লাই সাইড মেজার দিয়ে আসি, সাপ্লাই সাইড মেজার, সাপ্লাই সাইড মেজার, সাপ্লাই সাইড মেজারে কি বলছে? সাপ্লাই সাইড মেজারে সাপ্লাই বাড়াও, যেভাবেই হোক, ডিমান্ড যেহেতু আসছে সাপ্লাই তোমাকে বাড়াতেই হবে। কিভাবে? ধরো কোনো একটা সময়ে এমন একটা সিচুয়েশন, ঠিক আজকের সিচুয়েশনটাতে যদি আমি বলি যে সাপ্লাই কিভাবে বাড়াবো, লিচু তো হচ্ছে না, লিচুর দামটাকে আমি বাড়াবো কি করে? লিচুর প্রোডাকশনটাকে আমি বাড়াবো কি করে? তখন গভর্নমেন্ট কিছু মেজারমেন্ট নিতে পারে, বাইরের দেশ থেকে ইম্পোর্ট করতে পারে, অথবা এই ধরনের জিনিসগুলো যখন ইন্ডাস্ট্রিয়াল গুডসের ক্ষেত্রে হয়, তখন ইন্ডাস্ট্রিয়াল গুডসের ক্ষেত্রে সাপ্লাই সাইড মেজারটা লং টার্মের একটা প্রজেক্ট। ধরো প্রোডাকশনের দাম বেড়েছে, সাপোজ এসির দাম বাড়ছে, এবার এসির দাম বাড়ছে, তো এসির প্রোডাকশনের জন্য একটা লং টার্ম একটা প্রসেস আছে, সেই প্রসেসটাকে তো ফুলফিল করতে হবে, সেটা 6 মাস হোক 1 বছর হোক। সুতরাং সাপ্লাই সাইড মেজারে এই জিনিসটা সময় সাপেক্ষ, সবসময় সময় সাপেক্ষ। যদি ইম্পোর্ট হয় সেক্ষেত্রেও সময় সাপেক্ষ, ইম্পোর্ট যদি হয় সেক্ষেত্রেও সময় সাপেক্ষ, বা যদি আমরা লং টার্ম প্রোডাকশনের ক্ষেত্রে যাই সেটাও সময় সাপেক্ষ। মানে আমি যদি এখন লিচু উৎপাদন করা শুরু করি, তাহলে 6 মাস বা 1 বছরের আগে বা সেই রকম ওয়েদার, সেরকম সবকিছু দরকার, তারপরেই তো সেটা সম্ভব হবে, তাছাড়া তো সম্ভব হবে না। সুতরাং সাপ্লাই সাইড মেজারের আমরা প্রবলেম কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে ইম্পোর্টের ক্ষেত্রে ইম্পোর্ট আমরা করতে পারি, কিন্তু ইম্পোর্টের ক্ষেত্রে সময় সাপেক্ষ ব্যাপার, প্রোডাকশনও আমরা করতে পারি, কিন্তু প্রোডাকশনের ক্ষেত্রেও সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এইভাবে মেজার করা যেতে পারে, ইনফ্লেশন মেজার করা হয়। আরেকটা কি, কস্ট মেজার। কস্ট মেজারে কি বলছে না, কস্ট মেজারে বলা হয় যে গভর্নমেন্ট কস্ট কাট করুক,
কোনো কোনো জায়গায় কস্ট কাট করুক, যেরকম ট্যাক্স রিলিফ দিক কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে সাবসিডি দিক। তো সেই ক্ষেত্রে যদি সেরকম ভাবে হয়, তো সেই ক্ষেত্রে কস্ট কাটিং করে কোনো রকম ভাবে ইনফ্লেশনকে মেজার করা যেতে পারে। অ্যাকচুয়ালি ইনফ্লেশনের এই যে কারণ বললাম না, কারণটা 1970-র আগে এই ধরনের কনসেপ্ট ছিল, ডিমান্ড পুল ফাংশন, কস্ট পুশ ফাংশন, এক রকমের ধারণা ছিল। 1970-র পর থেকে যখন এটা মনিটারিস্ট জায়গায় চলে আসলো, মনিটারিস্টদের হাতে চলে আসলো, তখন জিনিসটা আরো একটু ভয়ঙ্কর হয়ে উঠলো। কিরকম ভয়ঙ্কর হয়ে উঠলো? কারণ ক্যাপিটালিস্টরা যখনই মার্কেটে এন্ট্রি নেবে না, তখন ক্যাপিটালিস্টদের একটাই উদ্দেশ্য থাকবে, বেশি বেশি করে প্রোডাকশন মার্কেটে প্রোডাক্ট দাও আর ডিমান্ড বাড়াও, যেভাবেই হোক না কেন, যেভাবেই হোক। আজকে মার্কেটিংয়ের আজকে সারা দেশ জুড়ে মার্কেটিংয়ের জব প্রচুর। তার কারণ কি? তার কারণ সারা দেশ জুড়ে এত কোম্পানি, এত প্রোডাকশন, এত সবকিছু, তাদের একটাই উদ্দেশ্য, সেল করো, সেল করো। আজকে ব্যাংকিং থেকে শুরু করে, সার্ভিস থেকে শুরু করে, যারা যারা সার্ভিস সেক্টরে ছিল, যারা যারা গভর্নমেন্ট সেক্টরে ছিল, তাদেরকেও রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা কিছু না কিছু প্রোডাক্ট সেল করো, সেই ইন্স্যুরেন্স হোক বা প্রোডাক্ট হোক, যাই কিছু হোক। তার মানে সেইখানে কি হয়, সেখানে ডিমান্ড সবসময় একটা বাড়ানোর চেষ্টা চলে এবং প্রোডাকশন থাকে। তো সেই সব জায়গায় সেই ক্ষেত্রে ডিমান্ড পুল ফাংশন যদি আমি ধরি, তার মানে কি হবে? তার মানে মানুষের চাহিদা বাড়ানো হচ্ছে আর্টিফিশিয়ালি, এবং সেই হিসাবে সাপ্লাইকেও বাড়ানো হচ্ছে। এবং মানুষের আর্টিফিশিয়ালি যদি চাহিদা বাড়াতে হয়, তাহলে মানুষের কাছে কি দরকার হবে? মানুষের কাছে পয়সার দরকার হবে। তা সেই পয়সাটা কে দেবে? সেই পয়সাটা কে দেবে? এক গভর্নমেন্ট দিতে পারে। কিরকম ভাবে দিতে পারে? গভর্নমেন্ট ওয়েজ রিভিশন করতে পারে, মানে বলে দিতে পারে যে এই কোম্পানির এই মানে এই লেভেলে যারা চাকরি করে তাদের তাদের ওয়েজেস এরকম হওয়া উচিত। গভর্নমেন্ট যেরকম নিয়মিতভাবে ডিএ বাড়াচ্ছে, ঠিক সেরকম কোম্পানির ক্ষেত্রেও তাই হবে। সে অর্গানাইজ সেক্টর হোক আর আনঅর্গানাইজ সেক্টর হোক, ওয়েজ রিভিশন একটা হতেই হবে। তার ফলেই মানুষের পারচেজিং পাওয়ার বাড়বে। আর যখনই পারচেজিং পাওয়ার বাড়বে, তখন মানুষ অটোমেটিক্যালি সেই জিনিসটার ডিমান্ড বাড়বে মানুষের কাছে, মানুষ কিনবে সেটা, সেই জিনিসটা। এবং সাপ্লাই তো এদিক দিয়ে দিচ্ছেই, সাপ্লাই পুশ করছেই, ঠিক আছে? তো কস্ট পুশ ইনফ্লেশনের ক্ষেত্রেও সেম জিনিস হয়। গভর্নমেন্টকে ওয়েজ রিভিশন করতে হয়, গভর্নমেন্টকে মানুষের জীবনধারার মান উন্নত করতে হয়, তবেই না কোনো জিনিসের ডিমান্ড। আমার কাছে পয়সা আজকে যদি থাকে, তবেই না আমি একটা জিনিস অ্যাভেল করব। যদি না থাকে, তাহলে আমি অ্যাভেল করবো কোথা থেকে? তাহলে আমার কাছে যদি টাকা আসতে হয়, তাহলে কিভাবে টাকা আসবে? এক হচ্ছে ওয়েজ রিভিশন, আরেক হচ্ছে মানির ইনফ্লো ইনটু দ্য ইকোনমি। কিভাবে হয় সেটা? মানির ইনফ্লো কিভাবে হয়? এক তো বলতে পারো যে না স্যার, মানে ইনফ্লেশনের যেটা সরাসরি কারণ, সেই কারণটা কি? যে অত্যধিক পরিমাণে টাকা ছাপিয়ে দাও, মার্কেটে দিয়ে দাও। অত্যধিক পরিমাণে টাকা ছাপালে কি হয়? ইনফ্লেশনটা কেন বাড়ে? অত্যধিক পরিমাণে টাকা ছাপালে ঠিক এই কারণে বাড়ে, সাপ্লাই নেই কিন্তু মানুষের কাছে প্রচুর পয়সা রয়েছে, মানুষের ডিমান্ড বাড়ছে, সেই ডিমান্ড পুল ফাংশন, ডিমান্ড টানছে। যখনই আরবিআই বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখনই মার্কেটে এক্সেস মানি ইনফ্লো করবে, তখন এই ধরনের প্রবলেম আসতে বাধ্য হবে। টাকার অবমূল্যায়ন, যখন বলা হয় যে মুদ্রার অবমূল্যায়ন কিভাবে হয়, এইভাবে মুদ্রার অবমূল্যায়ন হয়। যখনই জিনিসের মানে মার্কেটে টাকার পরিমাণ বেড়ে যায়, মুদ্রার পরিমাণ বেড়ে যায়, মানে ওই যে বললাম না ওয়েজ রিভিশন, মানে এমন একটা লেভেলে তুমি ওয়েজটা নিয়ে চলে গেলে, এমন একটা লেভেলে স্যালারি মানুষের নিয়ে চলে গেলে, যে লেভেলটা হেভি হাই লেভেল, তখন কি হবে? তখন তার কাছে ডিমান্ড বাড়বে। যে জিনিসটা ডিমান্ড তার কাছে ছিল না, সেই জিনিসটা ডিমান্ড তার কাছে বাড়বে। তার ফলে কি, একটা শ্রেণীর কাছে তো ডিমান্ড, একটা শ্রেণী তো ডিমান্ড করেই যাচ্ছে, টাকা আছে তাদের কাছে, তারা ডিমান্ড করে যাচ্ছে, জিনিসপত্রের দাম তাদের লেভেলে বেড়ে যাচ্ছে। যেমন আগে আমি মাঝে মাঝে শুনতাম, এখনো শুনি, ডিএ বাড়লে জিনিসপত্রের দাম বাড়ে। সরকার যখনই ডিএ বাড়ায়, অ্যাকচুয়ালি তা নয়, জিনিসপত্রের দাম বাড়ে বলেই মুদ্রাস্ফীতি হয়, একটা ইনফ্লেশন রেট আছে বলেই কিন্তু ডিএটা বাড়ে। কিন্তু মানুষ ভাবে উল্টো, ডিএ বাড়াচ্ছে মানে জিনিসের দাম বেড়ে যাচ্ছে। তার মানে এটা কি হচ্ছে, একটা শ্রেণীর লোকেরা তাদের ডিএ বাড়ছে, তাদের ইয়ে বাড়ছে, সেই হিসেবে মার্কেটে জিনিসের দাম বাড়ছে, কিন্তু অন্য শ্রেণীর লোকেদের তো সেই পরিমাণে ওয়েজেস বাড়ছে না। তার ফলে তাদের কাছে সেই জিনিসটা কি, মুদ্রাস্ফীতি। সুতরাং সব লেভেলের যদি আমি মুদ্রাস্ফীতি যদি মাপতে চাই, তাহলে শুধুমাত্র একটা শ্রেণীর ওয়েজ রিভিশন করলে তো হবে না, সব শ্রেণীর ওয়েজ রিভিশন করতে হবে।
মার্কেটে টাকার ইম্পোজ করতে হবে। আর মার্কেটে টাকার ইম্পোজ যখনই বেশি হবে তখন আরবিআই কে খেলা খেলতে হবে। আরবিআই নোট ছাপায়, আরবিআই কে খেলা খেলতে হবে। আরবিআই এখানে তার মনিটারি পলিসিটাকে নিয়ে আসে। মনিটারি পলিসি কন্ট্রাকশন হতে পারে অথবা বাড়িয়ে দিতে পারে। কিরকম না, মনিটারি পলিসি এরকম হলো, ধরো কোনো সময় ইনফ্লেশন চরম সীমায় রয়েছে, তো কি করবে আরবিআই? কি করবে আরবিআই? তার রেপো রেট, সিআরআর, এই ধরনের এই সব টার্মস গুলো তোমাদের কাছে নতুন মনে হতে পারে, আমি টার্মস গুলো পরে অবশ্যই পড়াবো। সিআরআর, এসএলআর কি, তারপর হচ্ছে তোমার রেপো রেট, এগুলো কি জিনিস, এগুলো আমি আলাদা ভিডিওতে আমি ডিসকাস করবো। এখন এই ভিডিওতে ডিসকাস করছি না। এগুলোকে বাড়িয়ে দেয়, তার ফলে কি হয়? তার ফলে ব্যাংক, এইগুলো হচ্ছে মনে রাখো যে আরবিআই ব্যাংককে যে টাকা দেয় সেই টাকার একটা রেট, মানে ধরো আমরা ব্যাংকে গেলে আমরা ইন্টারেস্ট নিই, সেরকম নর্মাল ব্যাংকের থেকে যখন আরবিআই থেকে টাকা নেয় তখন তাদেরকেও ইন্টারেস্ট পে করতে হয়। তো সেই টাকার, যে টাকা নিচ্ছে নর্মাল কমার্শিয়াল ব্যাংকগুলো, সেই টাকার উপরে যদি আরবিআই ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয় তাহলে তারা টাকা কম নেবে, এবং যখন তারা টাকা কম নেবে তখন তারা মানুষকে লোন দেবেও কম। আর যখন মানুষকে লোন কম দেবে তখন কি হবে? মানুষের কাছে টাকা কম থাকবে এবং মানুষকে ইন্টারেস্টও কম দেবে। একটা সময় আমরা দেখেছি 2010, 2008, 2009 সময় 8%, 10% সেভিংসে ইন্টারেস্ট দেওয়া হতো। এখন কত? 2.4%, 2.3%, 2.5% ইন্টারেস্ট দেওয়া হয় সেভিংসে টাকা রাখলে। কেন? তার কারণ ওইটাই, যত তোমাকে টাকা দেওয়া হবে তত তুমি টাকা ওড়াবে এবং তাতে মুদ্রাস্ফীতি, ইনফ্লেশনের রেটটা বাড়বে। ইনফ্লেশনের রেটটাকে ঠিকঠাক রাখার জন্য আরবিআই এই পলিসিগুলো নিয়ে আসে, যাতে মানুষের কাছে টাকার পরিমাণটা না বেড়ে যায়। যখনই মানুষের কাছে ওভারফ্লো হবে টাকার, তখনই সে সেই টাকার সেই জিনিস, সেই দ্রব্যের জিনিস বাজার থেকে কেনার চেষ্টা করবে, এবং কেনার চেষ্টা করা মানেই হচ্ছে সাপ্লাই তখন টান পড়বে এবং ইনফ্লেশন হতে বাধ্য। এই খেলাটা হচ্ছে কমপ্লিট মনিটারিস্টদের খেলা হয়, কারণ তারা সব সময় চাইবে যে তাদের প্রোডাক্ট বিক্রি হোক মার্কেটে, বেশি করে বিক্রি হোক, এবং তার জন্য লোকের কাছে বেশি পয়সা আসুক এবং গভর্নমেন্ট টাকা ঢালুক। কিন্তু না, গভর্নমেন্টের পলিসি এরকম হবে না। কেন করবে না গভর্নমেন্ট? সেটা তো বুঝলে কেন করবে না গভর্নমেন্ট। কারণ যদি গভর্নমেন্ট বেশি টাকা ছাপায়, গভর্নমেন্ট যদি বেশি টাকা, আরবিআই যদি বেশি টাকা মার্কেটে দিয়ে দেয়, তাহলে তো ইনফ্লেশন বেড়ে যাবে, টাকার অবমূল্যায়ন হবে। এটাই হচ্ছে মেন এর ভিতরের খেলা। আর কি এর থেকে জানতে পারি? আর হচ্ছে কি ভাবে, মানে এটা তো হলো কিভাবে মেজার করতে পারি, আর এই মেজার করার উপায়টা কি না, দুটো জিনিস আছে, একটা হচ্ছে ডব্লিউপিআই আর একটা হচ্ছে সিপিআই। এই দুটো জিনিস, ডব্লিউপিআই কি জিনিস, সিপিআই কি জিনিস, এবং বাদ বাকি ইনফ্লেশন রেট কিভাবে বের করতে হয়, জিডিপি ইনফ্লেটর কি, এই সব জিনিসগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। যদি ভালো লেগে থাকে এই ভিডিও, কমেন্ট করে জানাবে, অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওতে আমরা এই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করব। আজকের জন্য থ্যাংক ইউ।